This is Naid from Time Television with your very own health talk show, Live a Little More. Every week we discuss about the very common health issues that affected us or our relatives or friends or family. Today we're going to discuss about the upper respiratory tract infection. This is an infection of the nose and throat caused by viruses. Many different viruses, up to 200, can cause a cold. In any given year, a child is likely to get from 6 to 12 colds. Having many colds doesn't mean your child has a weak immune system. Over the year, repeated exposure to different viruses help your child to develop immunity to them. As your child gets older, they tend to get sick less often. But let's discuss and know what is an upper respiratory tract infection. Our guest is today Dr. Mohammad Akhtar Hassan, MD, attending physician, Jamaica Hospital Center, New York. Has his own office at Sunrise Pediatrics at Ozone Park and Immediate Care at Long Island, New York. Thank you, Dr. Hassan, for coming here to help us discuss and know that fact and the problems. Thank you, Time Television. আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের শিশু বিষয়ক কিছু সমস্যা নিয়ে আলাপ করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্যবাদ দিচ্ছি আবারও টাইম টিভিকে। থ্যাংক ইউ ভাই। আসলে এই জিনিসটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউআরআই যেটা বলি, এটা কমন কোল্ড, এটা আসলে কি, সাধারণত কি জিনিসটা? সাধারণ বাংলায় যেটা আমরা বুঝে থাকি সেটা হলো সর্দি কাশি। খুবই কমন একটা জিনিস এবং সেটা যেমন কিছু ভাইরাস রয়েছে, তার মধ্যে প্রধানতম ভাইরাস যেটা সেটা হলো রাইনো ভাইরাস। রাইনো ভাইরাসের কারণেই সাধারণত সর্দি কাশি হয়। তাছাড়াও অন্য ভাইরাস রয়েছে যেমন করোনা ভাইরাস, তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপরে এডিনো ভাইরাস। এই ভাইরাসগুলো সর্দি কাশি সৃষ্টি করতে পারে। তবে সাধারণত দেখা যাচ্ছে রাইনো ভাইরাস ইজ দ্য মোস্ট কমন cause of URI symptoms. আপনার যদি সর্দি কাশি হয়, রাইনো ভাইরাসটা কি বেশি ইম্পর্টেন্ট? আরো এটাই বেশি ইম্পর্টেন্ট? এটাই বেশি ইম্পর্টেন্ট। এটার কারণেই সাধারণত সর্দি হয়। সিনসিটিয়াল ভাইরাস এটা আসে। হ্যাঁ, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসটাও আমি বলতে ভুলে গেছি, সেটাও ইম্পর্টেন্ট। বেশিরভাগ যারা ইনফ্যান্টস, নিউবর্নস, এটার কারণে অনেক সময় আরো জটিলতা দেখা যেতে পারে, যেমন ব্রঙ্কিওলাইটিস, যেটা শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং এটা এই গ্রুপের মধ্যে পড়ে। এই গ্রুপের মধ্যে পড়ে, হ্যাঁ। সেটাও একটা রেসপিরেটরি ভাইরাস এবং এটার কারণে কমপ্লিকেশন দেখা যেতে পারে। তো সাধারণত সর্দি কাশি বাচ্চাদের হয়, সেটা নিয়ে চিকিৎসা তেমন একটি নেই। চিকিৎসা হলো সাপোর্টিভ, যেমন ছোট বাচ্চা, ওদের সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। তো এই জন্য আমরা সাধারণত নর্মাল স্যালাইন ড্রপস দিয়ে থাকি, বা অনেক সময় সেলিন নেবুলাইজারও ইউজ করা হয় যাতে নাকের ইগুলো ক্লিয়ার হয়ে যায়, সর্দিটাও ক্লিয়ার হয়ে যায়। এগুলো করলেই সাধারণত এটা খুব ধীরে ধীরে শুরু হয় এবং যেটাকে আমরা কমন কোল্ড বলি, এবং অল্পতেই আবার সেরে যায়। যদিও আমরা কোনো চিকিৎসা বা সাপোর্টিভ যেটা ট্রিটমেন্ট করি, এই ট্রিটমেন্টেই সাধারণত ভালো হয়ে যায়। আচ্ছা, এটা কি যে কোনো বয়সের শিশুদেরকেই মানে অ্যাটাক করতে পারে? যে কোনো জন্মের পর থেকে যে কোনো বয়সের? বেশি কোন বয়সটা বেশি? সাধারণত ছোট বয়সের বাচ্চারা যারা ধরুন 6 থেকে 20 মাস যাদের বয়স, 2 বছর কম, তাদের বেশিরভাগ দেখা যায় ইউআরআই সিমটমস হয়ে থাকে। হ্যাঁ, তারপরেও 6 থেকে বলছেন কেন? এটা তো একটা নিশ্চয় কারণ আছে। এটা কি ব্রেস্ট ফিডিং এর সাথে যুক্ত বা ইমিউনিটি যেটা ইমিউনোগ্লোবিন নিয়ে এসে মায়ের পেটের থেকে? হ্যাঁ, সেটা বলা যেতে পারে যে আমরা একটা এজ ধরে নিয়েছি 6 থেকে 20 মাসের, কিন্তু তার আগেও সর্দি কাশি হতে পারে, যেমন 2 মাসের বাচ্চারও সর্দি কাশি হতে পারে। তো এটাই আর কি, মানে কোনো ধরনের বিশেষ চিকিৎসা নিতে হয় না, অনেক সময় অনায়াসেই সেরে যায়। বা ধরুন আপনার নাজাল সেলিন ড্রপস, নাজাল সেলিন নেবুলাইজেশন, এগুলো আর একটু বেশি করে
ধরুন ফ্লুইডস, যেমন সর্দি। ফ্লুইডটা কেন, হ্যাঁ শুনেছি যে হ্যাঁ অবশ্যই ফ্লুইড মানে প্রচুর পরিমাণে কনজাম্পশনের কথা বলা আছে, কিন্তু এটা কেন, এটা অনেক সময় প্যারেন্টসরা জিজ্ঞেস করেন যে কেন ফ্লুইডটা কেন। এক হলো যে সর্দি কাশি হলে যে সিক্রেশনটা হচ্ছে তার সাথে ফ্লুইড লস হচ্ছে, মানে সর্দির সাথে, সর্দি যে এক ধরনের ফ্লুইড সেটাও লস হচ্ছে। তারপরে বাচ্চারা একটু ঘন ঘন শ্বাস নিচ্ছে, সে থেকেও রেসপিরেশনের সাথে কিছু ফ্লুইড লস হয়। এবং ফ্লুইড খেলে সাধারণত বাচ্চারা ভালো হয়ে যায়, মানে সেই জন্য আমরা বলে থাকি যে ফ্লুইড দিতে। খুব বেশি ইম্পর্টেন্ট। এই ফ্লুইডগুলোর মধ্যে ফ্লুইডটা কি আপনার মিউকাসটাকে একটু থিনিং করতেও সাহায্য করে কি, যে এই যে সর্দিটা যে জমে যায় বা শক্ত হয়ে যায় বা একটু, সেটাও হেল্প করে। দর্শক শুনলেন যে আপনারা যখন এই ধরনের কমন কোল্ড বা ঠান্ডা লাগে, আমরা বলে থাকি সর্দি কাশি, এটা খুবই একটা কমন জিনিস, খুব বেশি ভয় পাওয়ারও বিষয় না, কিন্তু যত্নের কিছু ব্যাপার আছে। ডাক্তার হাসান আমাদেরকে বললেন যে আপনারা ফ্লুইডটা এবং খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকভাবে সাহায্য করে, যে আমরা যখন বাচ্চা যখন সর্দি কাশি ঠান্ডা লাগে তখন অনেক বেশি ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে, ফার্স্ট ব্রিদিং, এবং এটাতে তখন সর্দিও থাকে তার সাথে, এবং যে আমাদের যে মিউকাস বা সর্দিটা যে মানে জমে যায়, এটা যদি পাতলা করে দেওয়া যায় তখন তাদের জন্য এটা নিজের থেকে কন্ট্রোল করাটা সুবিধা হয়। সেজন্য আমাদের ফ্লুইডটা বেশি ইম্পর্টেন্ট। ফ্লুইডের মধ্যে কি কোনো শ্রেণী বিভাগ আছে যে এই ফ্লুইডটা দেওয়া উচিত বা কি ধরনের ফ্লুইড? না, যেমন এটা বয়সের উপরে নির্ভর করে। যারা ব্রেস্ট ফিডিং করছে তারা তো ব্রেস্ট ফিডিং উপরে আছে, যারা মানে ফর্মুলা নিচ্ছে বা সাধারণ খাবার খাচ্ছে, সবাই সময়ে সর্দি কাশির কারণে অ্যাপিটাইটটাও লুজ করে। হ্যাঁ, তাদের মানে খেতে পারে না, খেতে চায় না, সেই জন্য ওটাকে এনকারেজ করার জন্যই আমরা বলে থাকি বেশি করে ফ্লুইড দিতে, যাতে তারা এর কারণে ডিহাইড্রেশনে, মানে এটা কি জুস হতে পারে, যে কোনো কিছু, পেডিয়ালাইট জুস, যে কোনো কিছু হতে পারে। দর্শক শুনলেন আমাদের ওভার দ্য কাউন্টার পরিমাণ কি কিছু আছে যে এত পরিমাণ খেতে পারবে কোনো বাচ্চার বয়সের সাথে, এরকম কোনো ব্যাপার কি থাকে যে? না, এরকম কোনো ব্যাপার ধরা বাঁধা নেই। মানে আসল কথা হচ্ছে যে ফ্লুইডটা এনকারেজ করা হয় যখন ইউআরআই সিমটমস বা সর্দি কাশি এ ধরনের কিছু হয়। আমরা বলে থাকি যে আপনারা বাচ্চাদেরকে লট অফ ফ্লুইডস দেন, যাতে তারা ডিহাইড্রেশন না ভোগে, ডিহাইড্রেশনের কনসিকুয়েন্স আরো খারাপ হয়ে থাকে। দর্শক শুনলেন যে এই জিনিসটা যে কমন কোল্ড, এটা এমনিতেই ভালো হয়ে যায় উনি বললেন, কিন্তু কথা হচ্ছে এর মধ্যে যে আমাদের সাপোর্টিভ যে ব্যবস্থাপত্র, এটা হচ্ছে ওষুধপত্রের থেকে এটা হচ্ছে ব্যবস্থাপত্রটা বেশি ইম্পর্টেন্ট। যেমন বাসাতে আপনার ফ্লুইড, যেন বাচ্চারা খুব বেশি পরিমাণে ফ্লুইড কনজিউম করতে পারে, যেমন উনি বললেন জুস হতে পারে, পিডিয়ালাইট ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, পানি হতে পারে, বা ব্রেস্ট ফিডিং করলে তো ব্রেস্ট ফিডিং হতেই পারে। তো এইটা কিংবা ফর্মুলা যেটা তারা খাচ্ছে ফ্লুইড, মানে যেটা তরল, এটা তাদেরকে এনকারেজ করতে হবে যাতে এটা যাতে পর্যাপ্ত পরিমাণ তারা খায় আর কি, পান করে বা যেটাই হোক। কারণ হচ্ছে যখন সর্দি কাশি থাকে তখন আপনি দেখবেন যে বাচ্চারা সাধারণত খাওয়া দাওয়া কমিয়ে দেয়, খাচ্ছে না, 2-3 দিন দেখাই যায়। তখন যাতে এই ফ্লুইডের মাধ্যমেও তাদের কিছুটা নিউট্রিশন বা সুগার যেটাই হোক যাতে যায়, ইলেকট্রোলাইট, এটাও একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ হচ্ছে দেখা যাচ্ছে ডিহাইড্রেশনের জন্য পরবর্তী কনসিকুয়েন্স থাকে খারাপ, কিডনির উপর এফেক্ট করে বা যে কোনো কিছুর উপরে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে বাচ্চাদের জ্বর কত তাড়াতাড়ি ভালো হলো বা সর্দি কত তাড়াতাড়ি ভালো হওয়া হচ্ছে, এই যে সাপোর্টিভ একটা ট্রিটমেন্ট দেওয়া, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর কি ব্যবস্থা করা যেতে পারে আপনি বলেন? নেবুলাইজেশন, নো সরি, আপনার হিউমিডিফায়ার ঘরের মধ্যে সাধারণত আমরা আপার রেসপিরেটরি ইনফেকশন বা সর্দি কাশির জন্য তেমন একটা বলে থাকি না, তবে হিউমিডিফায়ার ক্যান হেল্প, তবে যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেরকম কিছু নয়। আচ্ছা, হিউমিডিফায়ার সাধারণত আমরা এই দেশেই ব্যবহার করি বেশি, আমাদের দেশে তো এত বেশি দেখা যায় না, আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু এই দেশে দেখা যায় যে সবাইকে হিউমিডিফায়ার রিকমেন্ড করা হয়। হিউমিডিফায়ারটা আসলে কিভাবে কাজ করে, মানে কিভাবে হেল্প করে? হিউমিডিফায়ারটা ধরুন ঘরের যে টেম্পারেচার সেটা যাতে বেশি হিউমিড থাকে সেটাই হেল্প করে, যাতে যখন শ্বাস নিতে বাচ্চার কষ্ট হচ্ছে তখন যদি এনভায়রনমেন্টটাও ড্রাই থাকে তাহলে কষ্টটা আরো বেশি হয়ে যায়। আচ্ছা, আপনি শুনলেন যে হিউমিডিফায়ার, আপনারা সবাই পরিচিত আছেন, যাদের বাচ্চা আছে আপনারা জানেন হিউমিডিফায়ার।
হিউমিডিফিকেশন যেটা করে, যে ঘরের আর্দ্রতা রক্ষা করে, সেটা হচ্ছে আপনার যখন বাচ্চা নিঃশ্বাস নিবে তখন যদি ঘরের আমাদের ঠান্ডা সিজনে দেখা যায় যে হিট থাকে অনেক বেশি, অ্যাপার্টমেন্টগুলিতে অনেক হিট থাকে, তখন যদি আপনার বাতাসটা ড্রাই থাকে তখন এই বাচ্চার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কষ্ট হয়ে থাকে। হিউমিডিফায়ারের জন্য হিউমিডিটিটা মেনটেন থাকে, যার ফলে তার কষ্টটা কম হয়, এটা বললেন। আর আর কোনোভাবে কি তার জ্বরের কোনো ওষুধ বা কোনো হ্যাঁ, অবশ্যই জ্বর খুব সাধারণত সর্দি কাশিতে জ্বরটা খুব বেশি হয় না। আচ্ছা। তো জ্বরটা লো গ্রেড থাকে এবং আমরা সাধারণত বলে থাকি যে 101 বা তার উপরে যদি জ্বর থাকে তাহলে অবশ্যই তাকে জ্বরের ব্যবস্থা নিতে হবে, যেমন টায়ানল বা মর্ট্রিন। বয়স তো আছে, সব বয়সে কি দেওয়া যেতে পারে এটা? হ্যাঁ, সব বয়সেই দেওয়া যেতে পারে, তবে তার বয়স অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। কিন্তু দর্শক, আমি বলছি যে মানে প্যারেন্টসদের কি উচিত যে আমি ওভার দ্য কাউন্টার, অনেক আছে যে ওভার দ্য কাউন্টার থেকে একটা ওষুধ কিনে এনে খাইয়ে দিলাম কিন্তু ডাক্তারের সাথে কথা বললাম না, এটা কি উচিত কিনা? অনেকেই তো এটা করে থাকে যে আমরা ঠিক আছে। হ্যাঁ, একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে প্যারেন্টসদের প্রতি আমার উপদেশ হলো যে ছোট শিশু, যেমন নবজাত শিশু বা তার হচ্ছে একটু বড় টডলার্স, যাদের বয়স ধরুন 6 মাস, 7 মাস বা 10 মাস, তাদের জ্বর হলে সাধারণত প্যারেন্টসরা ওষুধ না দেওয়াটাই ভালো, কেননা জ্বরের কারণ অনেক কিছু হতে পারে। ধরে নেওয়া যায় না যে তার সর্দি কাশি হয়েছে, সুতরাং একজন ডাক্তারকে দেখিয়ে, একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে কেন জ্বর হলো সেটা নির্ণয় না করার আগে ঘরে বসে, আমি জানি অনেক অভিভাবক আছেন তারা টায়ানল দিয়ে মনে করেন যে জ্বর থেমে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা এক ধরনের ভুল ব্যবস্থা। আমার মনে হয় শিশুদের বেলায় অবশ্যই সতর্ক হওয়া উচিত। যে কোনো ধরনের জ্বর হলে সেটা ডাক্তারকে কাছে পরামর্শ নিয়ে নিশ্চিত হয়ে যেটা একটা ভাইরাল ইলনেস বা সামান্য সর্দি কাশি, সেটা আগে না জেনে তাদের কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়। দর্শক শুনলেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা ওভার দ্য কাউন্টারে অনেক ধরনের, অনেক রঙের, অনেক ফ্লেভারের ওষুধ পাওয়া যায়, চেরি, স্ট্রবেরি, অনেক কিছু, অনেক ধরনের জিনিস আপনারা দেখতে পান। আমরা বয়স লেখা থাকে, ডোজ লেখা থাকে, বাট স্টিল আপনি মনে করছেন যে ওকে জ্বর এসছে, আমরা মেজারমেন্টটা করলাম আমাদের কতটুকু জ্বর, আমি খাইয়ে দিলাম পরিমাপ মতো, কিন্তু উনি যেটা বললেন যে আমরা যদিও দেখতে পাচ্ছি যে জ্বর ফিল করতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে জ্বরটা কেন এসছে, বেশ সাথে জ্বরের নিশ্চয়, জ্বর সাধারণত একটা সিমটম, কিন্তু এটার জন্য পিছনে একটা কারণ থাকে। তো এই কারণটা যদি নির্ণয় না হয় তাহলে আপনি জ্বরটা থামাতে পারবেন কিন্তু কারণটা থামাতে পারবেন না, তখন এটা আপনার জন্য এটা ব্যবস্থাই হলো না কোনো। সেজন্য একমাত্র পেডিয়াট্রিশিয়ানই বলতে পারবেন যে আপনার এই জ্বরটা কেন হচ্ছে। সাধারণ কোল্ড হতে পারে কিংবা অন্য কোনো কারণ হতে পারে, অনেক ধরনের কারণই থাকতে পারে। সো আপনি যদি একটা পেডিয়াট্রিশিয়ানকে দেখান সেটাই হচ্ছে আপনার একমাত্র ওয়াইজ ডিসিশন, কিন্তু নিজে নিজে ওষুধ খাওয়ানো এটা বোধহয় কখনই উচিত না। আর ওষুধেরও তো নানা ধরনের সাইড এফেক্ট থাকতে পারে, যেমন আপনার সাধারণ মানুষ দিয়ে থাকে অ্যাসিটামাইনোফেন বা টাইলেনল অথবা আইবুপ্রোফেন, যেটা মর্টিন নামে বিক্রি হয় কিংবা একটা অ্যাডভিল নামে বিক্রি হয়, এগুলোতে বিভিন্ন সাইড এফেক্ট হয়। এগুলো কি একটু একটু দর্শক যদি জানতেন তাহলে হয়তো বা একটু কি বলা যাবে যে মানে ওভারডোজ না হয়ে যায় বা কিছু? অ্যাসিটামাইনোফেন এবং মর্ট্রিনের পার্শ্বক্রিয়া খুব একটা নয়, তবে আগে ধরুন জ্বরের জন্য অ্যাসপিরিন ব্যবহার করা হতো। তো অ্যাসপিরিন ব্যবহার করার কারণে যখন দেখা গিয়েছে যাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের অ্যাসপিরিন দেওয়ার কারণে তাদের রে সিনড্রোম নামে একটা বেশ কমপ্লিকেটেড রোগ হয়েছে, যেটা লিভার এফেক্ট করে বা লিভার ফেইলিয়ার হয়। এখন আর অ্যাসপিরিন খুব একটা ইউজ করা হয় না, সেই জন্য আমরা এই রে সিনড্রোমটা দেখি না, কিন্তু আগে এটা ইয়ে ছিল, প্রকোপ ছিল। আর অ্যাসিটামিনোফেন তো লিভারে কিংবা আপনার অ্যাসিটামিনোফেন লিভার এফেক্ট করতে পারে, বাট ওটা অনেক বেশি ডোজ হলে পরে দর্শক কিংবা প্যারেন্টসটা এটা বুঝবেন না যে কতটুকু ডোজ তাদের জন্য মানে রাইট ডোজ। হ্যাঁ, সেই জন্য ডোজের ব্যাপারে ছোট বাচ্চাদের, যেমন করে নবজাতক শিশু,
তাদের কতটুকু দিতে হবে সে ব্যাপারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মাপে দেওয়া উচিত। আচ্ছা, ডাক্তার যেটা বলেন যে হ্যাঁ একদিনে হয়তো বা আপনার সাইড এফেক্টটা হচ্ছে না, কিংবা ওভারডোজেতে অবশ্যই হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যদি অ্যাসিটামিনোফেনের পারফেক্ট বা টাইলেনল যেটা হয়ে থাকে মানে বলে থাকি, আপনার সঠিক ব্যবহার যদি না হয়ে থাকে তাহলে ক্রমান্বয়ে এটা ওভারডোজিং এর জন্য লিভার আপনার যকৃতের ক্ষতি হতে পারে। বা আইবুপ্রোফেন যেটা কিনা আপনি মর্টিন নামে বিক্রি হয়, সেটা এটাতেও কিন্তু আপনার অনেক ধরনের ক্ষতি, যেমন ব্লিডিং হতে পারে কিংবা আরো কিছু কিডনির অসুবিধা হতে পারে। সুতরাং না জানিয়ে বা ডোজিংটা না ঠিক করে ডাক্তারের সাথে পরামর্শ না করে কখনোই ওষুধ দিয়ে দেওয়াটা বাচ্চাদের ক্ষেত্রে তো কখনোই উচিত হবে না। আমরা একটা ছোট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা ছোট একটা বিরতি নিতে হবে এই পর্যায়ে। আমরা বিরতি থেকে এসে আবার আলোচনা করব আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। আমরা কথা বলছিলাম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা কমন কোল্ড নিয়ে। আচ্ছা, দেখা হবে। দর্শক, ফিরে আসছি আমরা লিভ এ লিটল মোর উইথ কমন কোল্ড অর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যা আমরা আলোচনা করছিলাম। ডাক্তার হাসান আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। ভাই, আজ যেটা বলছিলাম যে এই যে আপনি বলেছেন যে নেজাল ক্লিয়ারেন্স বা ক্লিনলিনেসের কথা বলেন, এটা তো একটা বাল্ব দিয়ে দেয়, সাধারণত একটা রাবারের একটা বাল্ব পাওয়া যায়। এটা কি এটা অনেক সবাই কি ব্যবহার করতে পারে? এটা কিভাবে একটু কি বলবেন যে কিভাবে এটা? বাচ্চারা তো আর নাক পরিষ্কার নিজে নিজে করতে পারে না, তখন এই সিরিঞ্জটা খুব বেশি করে হেল্প করে। কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। যেটা বললেন উনি যে সর্দি কাশির সময় আপনি যদি নাকটাকে ক্লিন করে দেন, এই একটা বাল্ব আপনি নিশ্চয়ই জানেন যে বাল্ব সিরিঞ্জ পাওয়া যায় একটা রাবারের, ওইটা দিয়ে আপনি নাকটা ক্লিন করে দিবেন বাচ্চা। তো এইটা কিভাবে আপনি ইউজ করবেন একটু যদি বলে দিতেন। আমাদের প্র্যাকটিসে সাধারণত অভিভাবকরা এসে অভিযোগ করেন যে বাচ্চার শ্বাস নিতে পারছে না, বাচ্চা খুব ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, বাচ্চার কি নিউমোনিয়া হয়ে গেল কিনা, এ ধরনের আশঙ্কা অভিভাবকরা প্রায় করে থাকেন। কিন্তু সাধারণ সর্দি কাশির জন্য নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্বাস নিতে বা ওই ধরনের একটা ঘর ঘর আওয়াজ সৃষ্টি হয়। সেই জন্য অভিভাবকরা প্যানিক না করে নাকটা সাধারণত নর্মাল স্যালাইন ড্রপস দিলেই পরিষ্কার হয়। তারপরেও বাল্ব সিরিঞ্জ আছে, বাল্ব সিরিঞ্জ দিয়ে যদি মিউকাসটা ঘন থাকে সেটা বের করে আনলেও নাকটা অনেক পরিষ্কার হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে সুবিধা হয়, যার ফলে তার জন্য আরামও হলো। আপনি সিক্রেশনটা ক্লিন করে দিলেন, মিউকাসটা ক্লিন করে দিলেন, সর্দিটা। এটা বোধহয় এক স্যালাইন ড্রপ তো পাওয়া যায়, নরমাল স্যালাইন মানে নেজাল স্যালাইন তো পাওয়া যায়। আপনি সবাই জানেন যে নেজাল স্যালাইন পাওয়া যায় ওভার দ্য কাউন্টারে। ওটা আপনি নাকের মধ্যে দুই নাকে দিয়ে আপনি এক নাক বোধহয় একটু প্রেস করে ধরে আরেক নাকে নেগেটিভ প্রেসার দিয়ে তারপরে মানে চিপে প্রথমে ঢুকিয়ে তারপরে, খুব একটা দরকার হয় না। তারপরে আপনি 2 ড্রপ এক নস্ট্রিলে আর 2 ড্রপ আরেক নস্ট্রিলে দিলেই হয়ে যায়। আচ্ছা, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে এরপরে বাচ্চা অনেক ভালো ফিল করছে, এটা বেশি একটা ইম্পর্টেন্ট। হানি কি কোনোভাবে সাহায্য করে নাকি এটা জাস্ট একটা কোনো অনেকে না, এটা বোধহয় এটা কোনো আমাদের মেডিসিনের কোনো কিছুর মধ্যে যায় না। আর এটা যে আপনি এটা এত বেশি কমন, এটা প্রিভেন্ট করা যায় কিভাবে? প্রিভেন্ট কি আসলে হয়েই তো থাকে যে বছরে তো 6-7 বার তো হচ্ছেই, বাচ্চাদের 6 থেকে 12 বার এরকম তো হয়েই থাকে, কিন্তু প্রিভেন্ট কি করা যায়? মানে প্রিভেন্ট নিশ্চয়ই করা যায়, সেটা কিভাবে? যেমন বাচ্চারা ডে কেয়ারে থাকে, বাচ্চারা অনেক মা বাবা চাকরিতে চলে যায়, তখন ডে কেয়ারে থাকে যেখানে ক্রাউডেড অবস্থা, এবং আপার রেসপিরেটরি ইনফেকশন সর্দি কাশি বেশ সংক্রামক। একজনের থেকে আরেকজনের হতে পারে, বা ধরুন সর্দিটা কোনো জায়গায় লেগে গেল বা বাতাসে ঘুরছে ড্রপলেটস হিসেবে, তো এই জন্যই এটা খুব সহজে সংক্রামিত হয়। তো আমার মনে হয় সবচেয়ে বড় উপদেশ হলো হ্যান্ড ওয়াশিং, মানে হাতটা সবসময় পরিষ্কার রাখা, ধোয়া। এখন তো অনেক সময় ওয়াইপস পাওয়া যায়, স্যানিটাইজেশন লিকুইড পাওয়া যায়। তো এটা কেমন একটু ইন্টারপ্রেট, ওটা কেমন কতটুকু হেল্প করে? ওদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে যে 99 কিলস 99% জার্ম, এটা কি আসলে কতটুকু এফেক্টিভ?
হ্যাঁ, আপনার অ্যান্টিসেপটিক মানে ওই স্যানিটাইজেশন অবশ্যই হেল্প করে, কেননা আপনি যদি আপনার হাত ক্লিন করেন, ওয়াইপ করেন, হ্যাঁ, যেমন আমরা ডাক্তাররা একজন পেশেন্ট দেখার পরে আরেকজন পেশেন্টকে দেখার আগে আমরা স্যানিটাইজেশন লিকুইড বা হাতটা ধুয়ে আরেকজন পেশেন্টের কাছে যাই সাধারণত এই কারণে যে যাতে আমার থেকে স্প্রেড না হয়। এক্স্যাক্টলি। আর বাচ্চারা যখন একসাথে খেলাধুলা করে, স্নিজিং করে, তাদেরকে তো অবশ্যই এই সম্পর্কে একটু এডুকেট করা দরকার যে স্নিজিং বা কফিং করার সময় কিভাবে করতে হবে, মানে কাভার করতে হবে। স্কুলে শিখিয়ে থাকে সাধারণত, তারপরেও এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে যে একটা বার কাশির সাথে সাথে প্রায় লাইক আমি কোথাও দেখেছিলাম যে 20 মিলিয়ন অর সামথিং এত মিলিয়ন ভাইরাস একসাথে একটা স্নিজিং এর সাথে চলে আসছে। তো এই যে ভাইরাসগুলো আমাদের ইনফেক্ট করছে, এটা মিলিয়ন্স অফ ভাইরাস ইজ লাইক secreted at the same time on one sneeze, এবং অনেক ড্রপলেট মানে পানির ফোঁটা, মানে যেটা আপনার মুখের থেকে জিনিসটা বের হয়ে আসছে যখন কাশি বা স্নিজিং করছে, হাঁচি দিচ্ছে, তখন এটার জন্য খুব বেশি বাচ্চাদেরকে সবাই এডুকেট করে, স্কুলেও করে যে আপনার কাশিটা এবং স্নিজিংটা যেন ঢেকে সে করে। এটা সাধারণত এলবোতে ঢাকতে বলা হয়, কিংবা হাতে তো না, এলবোতে ঢাকাটাই সবচেয়ে, বাচ্চা যদি প্র্যাকটিস করে, বাচ্চারা সাধারণত খেয়াল করতে পারে না, বাট স্টিল তাদেরকে ক্রমাগত শেখাতে থাকলে হয়তো বা তারা বুঝে যায় এক পর্যায়ে যে হাঁচিটা এবং কাশিটা যেন তারা কাভার করে এলবোতে। আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার একটা, সাবান অবশ্যই খুব ভালোভাবে ভাইরাসটাকে পরিষ্কার করে, এটা খুবই স্বাভাবিক। এই যে সোপ আপনি সবসময় বাচ্চার খাওয়ার আগে এবং খাওয়ার পরে বা যে কোনো সময় ব্যবহার করা, বাচ্চার হাত ধুয়ে দেওয়া এবং নিজেদেরও হাত পরিষ্কার করে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে, সাবওয়েতে, সবসময় তো বাচ্চারাও যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সাবওয়েতে করে যাচ্ছে, তখন রড ধরছে, এখানে তো অনেক ধরনের লোকজন থাকে, সুতরাং অবশ্যই ব্যাগে করে কি তারা স্যানিটাইজার একটা নিয়ে যেতে পারে? বাচ্চারা এভাবে কি সেটাও নিয়ে যেতে পারে। যে কোনো সময় তাদেরকে শিখিয়ে দিতে হবে, তারা যখন স্কুলে খাওয়া দাওয়া করে তখনও তারা হাতটা পরিষ্কার করে খাবে, দরকার হলে ধুতে পারে, বাচ্চারা অনেক সময় পারে না, তো যদি ধুতে পারে ভালো, আর নাহলে স্যানিটাইজিং করে নিল হাতটা, এটা বেশি ইম্পর্টেন্ট। বাসায় আসলে আপনি তাদেরকে এডুকেট করবেন যে যাতে তারা সবসময় হাতটা ধোয়ার অভ্যাসটা করে। বাচ্চারা এই যে খুবই একটু টাফ, তারা ভিজিয়ে ফেলে হাতটা, তারপরেও চেষ্টা করতে হবে যাতে এটা তারা মেনটেন করে। আর সবচেয়ে বড় কথা, ঘর তো সারফেস গুলি ক্লিন করা, এটা তো এখানে তো অনেক কিছু পাওয়া যায়, যে ওয়াইপস পাওয়া যায়, বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেটা আমাদের জন্য খুবই ইজি, যেটা বাংলাদেশে ছিল না। আমরা সারফেস যে কোনো জিনিসের উপরে যে ধুলা জমে ওইটা ক্লিন করে, দেখা যাচ্ছে শীতকালে দরজা জানলা বন্ধ, বাট স্টিল ধুলা ঘরের মধ্যে, তো এটা ক্লিন করে ফেললে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর টয়স, যেমন তারা খেলছে কিন্তু বাচ্চারা তো বুঝে না, একজনের হাতের থেকে আরেকজনের টয় শেয়ার করলো, এটা একটা ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার বাচ্চা সিক থাকবে তখন আপনি অন্য একটা বাচ্চার সাথে খেলনা তাকে শেয়ার করতে দিবেন না, এটা আপনার মোরাল রেসপন্সিবিলিটি। এভাবে আপনি প্রিভেন্ট করলেন এবং সেও একটা বাচ্চা আপনার বাচ্চাকে প্রিভেন্ট করছে, তারপরে তো হয়ে যাচ্ছেই, এইভাবে করা যায়। আর চিকিৎসার কি কিছু আছে? চিকিৎসা তো কিছুই নাই তেমন, ওষুধ তো আপনি দিচ্ছেন না, ওই সাপোর্টিভটা এটাই হচ্ছে। কমপ্লিকেশন কি কিছু হতে পারে নাকি, লং টার্ম কমপ্লিকেশন? সর্দি কাশি থেকে যে ধরনের অন্যান্য আপার রেসপিরেটরি ইনফেকশন, যেমন ধরা যেতে পারে, অনেকেই কমপ্লেন নিয়ে এসে সোর থ্রোট, গলা ব্যথা, সেই গলা ব্যথা এবং সর্দি কাশি থেকে একটা তো ফ্যারিঞ্জাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে, ইয়ার ইনফেকশনস হতে পারে। এই যে সিম্পটমগুলো আপনি আগে বলেন, আপার রেসপিরেটরি ইনফেকশন, মানে সিম্পটম, এগুলোর সিম্পটমই বলছেন, জ্বর, কাশি, সর্দির সাথেই আপনি অ্যাড করছেন গলা ব্যথাটা? হ্যাঁ, আচ্ছা। অনেক সময় সামান্য যারা একটু বয়স বেশি, যেমন অল্প বয়সের বাচ্চারা যারা এক্সপ্রেস করতে পারে না, তারা তো দে বিকাম ভেরি ইরিটেবল, ফাসি, যেহেতু ব্রিথ করতে পারছে না আপার রেসপিরেটরি ইনফেকশন হলে। কিন্তু ভাইরাল ইনফেকশন, হ্যাঁ, ভাইরাল ইনফেকশন, এবং তার কারণে যারা বড় তারা অনেক সময় আপার রেসপিরেটরি ইনফেকশন, সর্দি কাশির জন্য সোর থ্রোটও একটু কমপ্লেন করতে পারে। এখন একটু যারা বড়, হ্যাঁ, কিন্তু অনেক সময় এই সোর থ্রোট খালি সর্দি কাশি নয়, এই সোর থ্রোটের কারণ হতে পারে আপনার ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস। হ্যাঁ, তো সাধারণত মানে ফ্যারিঞ্জাইটিস হচ্ছে আপনার শ্বাসনালীর প্রদাহ, হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলতে পারি, রাইট। তো সেটা খুবই কমন, ফ্যারিঞ্জাইটিস এন্ড টনসিলাইটিস খুবই কমন। আমরা পেডিয়াট্রিক প্র্যাকটিসে অনেক রোগী দেখে থাকি, বাচ্চাদেরকে দেখে থাকি যারা স্টেপ ফ্যারিঞ্জাইটিস ভোগে। সেটা
ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। যদি ব্যাকটেরিয়ার কারণে হয় সেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটার ব্যাপারে গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল যেটা ফ্যারিঞ্জাইটিস করে, টনসিলাইটিস করে, এবং এটার কারণে পরবর্তীতে কমপ্লিকেশনস হতে পারে, রিউমেটিক ফিভার, যেটা ডেভেলপড কান্ট্রি আমেরিকাতে তেমন দেখা যায় না, তবে একদম যে দেখা যায় না তাও বলা যায় না। হ্যাঁ, অনেক রিউমেটিক ফিভার এখনো ধরা পড়ে। তো স্টেপ ফ্যারিঞ্জাইটিসের কারণে রিউমেটিক ফিভার হতে পারে, যেটা পরে হার্ট ইনভলভ করে, মাসেল ইনভলভ করে, তারপরে কিডনি ইনভলভ করতে পারে, যেটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়, সিরিয়াস কমপ্লিকেশন। তো সেটাও এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তার মানে আপনি বলছেন যে যখনই এই সাধারণ সিমটমগুলো নিয়ে আসছে, জ্বর, সর্দি, কাশি, হালকা কিছু, কিন্তু এর মধ্যেও আপনার গলার ব্যথা হতে পারে, কিন্তু আমরা সেটা ইগনোর করে যাচ্ছি হয়তোবা। এই যেটা প্রথমে আপনি বললেন যে যে কোনো একটা জিনিস ওভার দ্য কাউন্টার ওষুধ খাইয়ে দিলাম, বাচ্চা বলতে পারলো না গলায় ব্যথা ছিল কিংবা ছিল না, বলতে পারলো না, কিন্তু আসলে এটা ভাইরাল না, এটা ব্যাকটেরিয়াল। উনি যেটা বললেন গ্রুপে স্ট্রেপ্টোকক্কাই, এটার জন্য আপনার সিরিয়াস কমপ্লিকেশন পরবর্তীতে আপনার হার্ট কিংবা কিডনিতে এফেক্ট করতে পারে, রিউমেটিক ফিভার কিংবা গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির একটা খুব বড় ধরনের কমপ্লিকেশন। তো এই জন্য উনি বলেছেন যে যে কোনো সময় জাস্ট নিজেরা ট্রিটমেন্ট করে ফেলা এটা খুবই এটা একটা অবুদ্ধিমানের কাজ। কেননা এটা আপনি জানছেন না, পেডিয়াট্রিশিয়ানের অফিসে গেলে দেখা যায় যে সবসময় জ্বর কাশি নিয়ে গেলে ওরা র্যাপিড স্টেপ টেস্টটা করা হয়, সবসময় করা হয়। আমি সেটা ঠিক নয়। ধরুন আপনার যখন একটা বাচ্চা আসে, প্রথমত সে যদি বলে যে আমার গলায় প্রদাহ বা জ্বালা করছে, গলা ব্যথা করছে, তখন পেডিয়াট্রিশিয়ানের দায়িত্ব হচ্ছে গলাটা দেখা, গলাটা দেখে টনসিলস এবং ফ্যারিংস চেক করা। সাধারণত স্টেপ ফ্যারিঞ্জাইটিস এবং ভাইরাল ফ্যারিঞ্জাইটিস দু কারণেই হতে পারে। দু কারণেই যে ক্লিনিক্যাল পিকচার যেটা থ্রোটে দেখা যায় সেটা মোটামুটি একই রকম, কিন্তু আমাদের তাৎক্ষণিক একটা টেস্ট রয়েছে যেটাকে আমরা বলি র্যাপিড টেস্ট। হাফ অ্যান আওয়ারের মধ্যে, 30 মিনিটের মধ্যে রেজাল্টটা চলে আসে। সেইটা টেস্টটা করলে আমরা ক্লিনিক্যালি বা ল্যাবরেটরি অনুযায়ী আমরা করতে পারি যে এটা ব্যাকটেরিয়াল না ভাইরাস। ব্যাকটেরিয়াল হলে অ্যান্টিবায়োটিকের দরকার হবে, ভাইরাল হলে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হবে না। তো সেটা বেশ তাৎপর্যপূর্ণ রোগীর চিকিৎসার ব্যাপারে, কেননা আপনি আগেই উল্লেখ করেছি যে স্টেপ ফ্যারিঞ্জাইটিসের কারণে রিউমেটিক ফিভার হয়, তারপরে নেফ্রোটিক সিনড্রোম হয়। দর্শক শুনলেন যে উনি যেটা বলেছেন, এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা কথা, যে আপনার যখন শিশুকে আপনি ঠান্ডা, জ্বর, কাশি এসব নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ইগনোর করছেন জ্বর কাশি বলে, আপনি অনেকেই করে ঠিক আছে আমি টাইলেনল খাইয়ে দিলাম, বাস এটা কমন, এটা সবসময় হয়, আমি দেখছি বছরের মধ্যে 4-5 বার হচ্ছে, এটা তো নর্মাল, কিন্তু আমি খাইয়ে দিলাম, বাচ্চা ভালো হয়ে গেল। আপনার বাচ্চা হয়তো বা কখনো ভালো হয়ে গিয়েছে, বাট আপনি জানেন না যে এটা কি আসলে ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল। যদি ব্যাকটেরিয়াল হয়, যেটা উনি বললেন গ্রুপে স্ট্রেপ্টোকক্কাই একটা ব্যাকটেরিয়া, তখন এটার জন্য পরবর্তীতে খুব খারাপ ধরনের কনসিকুয়েন্স হতে পারে, যেটা হার্ট কিংবা কিডনিকে এফেক্ট করতে পারে। তো আমরা চাবো না যে আমার বাচ্চাটাকে আমি সেই কমপ্লিকেশনের দিকে ঠেলে দিই। সুতরাং অবশ্যই আমরা পেডিয়াট্রিশিয়ানের শরণাপন্ন হব। আমার মনে হয় প্যারেন্টসরা সবসময় এটা সচেতন, তারপরেও আমাদের বলে দেওয়া জরুরি, এটা বলছি। তো এই পর্যায়ে আজকে আমাদের সময় সংক্ষেপণের জন্য এখানে শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী যে পর্বটা, সেখানে আমরা ডিটেলস আরো কিছু এইসব বিষয়ে, আমার মনে হয় অনেক কিছুই বাকি রয়ে গেছে, আমরা আলোচনা করব। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এই পর্যায়ে? দর্শকদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই যে যে কোনো রোগ যেটা শিশুদেরকে আক্রান্ত করে কখনোই অবহেলা করা উচিত নয়। কেন শুধু সামান্য থেকে, যেমন আপনার সর্দি কাশি থেকে, যেমন ব্রঙ্কিওলাইটিস হয়ে, শ্বাসকষ্টের কারণে, রেসপিরেটরি ফেইলিয়ার হয়ে বাচ্চারা মারা যেতে পারে। তারপরে স্ট্রেপ থ্রোটের কারণে চিকিৎসা না করার কারণে পরে তার দেখা গেল রিউমেটিক ফিভার হয়েছে বা তার গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে। এগুলো তো বেশ মানে মারাত্মক শিশু রোগ।
সুতরাং এগুলো যাতে আমরা সচেতন হই যে যে কোনো সামান্য ধরনের উপসর্গ বাচ্চাদের যদি হয়, বড়দের ব্যাপারে যতটা না, ছোটদের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। নিশ্চয়ই। ধন্যবাদ ডক্টর হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও জন্য অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, এই জন্য আমাদের এটি হচ্ছে আমাদের প্রয়াস যে আপনারা যদি কিছুটা হলেও আমাদের সাথে থাকেন এবং আমরা যদি বোঝাতে পারি আপনাদেরকে, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমাদের সঙ্গে থাকবার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।